বাংলাদেশ টেস্ট দলের একটা অংশ গতকালকে অলরেডি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ফ্লাই করছে, আর একটা অংশ আগামীকালকে ফ্লাই করবে। বাংলাদেশ অস্ট্রেলিয়া 2 টেস্টের সিরিজ খেলবে। এই সিরিজটা নিয়ে 1-2 সপ্তাহ আগেও যে এক্সাইটমেন্ট ছিল মানুষের মধ্যে, সেটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এটা বড় কারণ, এই সিরিজে আমরা দুজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বলা যায় যে আমাদের এই মুহূর্তে টেস্ট দলের দুই মেরুদণ্ডকে পাচ্ছি না, নাহিদ রানা এবং লিটন। এই দুজনকে না পাওয়ায় লোকেদের একটা মনটা ভেঙে যাওয়া অবস্থা, যে ভাই দ্বিতীয় সারির একটা দল যাচ্ছে অমুক তমুক এই নিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার মতো বিশাল শক্তিধর দেশের বিপক্ষে 23 বছর পরে ওখানে সিরিজ খেলবো, কি করব। বিশেষ করে নাহিদ রানার না যাওয়াটা ইন্টারন্যাশনালি একটা শখ হয়েছে। এটা ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরাও বারবার বলতেছেন যে তারা আসলে দেখতে চাচ্ছিলেন নাহিদ রানা অস্ট্রেলিয়ায় কি করে। ফলে এটা আমাদের সবার জন্য একটা দুঃখের ব্যাপার। কিন্তু এই দুঃখের জায়গায় আটকে না থেকে একটু ইতিবাচক দিকেও আমরা চাইলে তাকাতে পারি। আমরা ভাবতে পারি যে নাহিদ রানার অনুপস্থিতিটা আমাদের সামনে নতুন একটা চমক হয়ে আসতে পারে। এই অনুপস্থিতিতে যে ছেলেটা সুযোগ পাচ্ছে, সেই ছেলেটা যদি মাঠে নামার সুযোগ পায়, এই ছেলেটা ডার্ক হর্স হয়ে উঠতে পারে। ডার্ক হর্স বললে অবশ্য তাকে একটু ছোট করা হয়, মনে হয় যে সে ফ্রম নো হওয়ার উড়ে আসছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে নাহিদ রানার আগে গতি দিয়ে বাংলাদেশে ঝড় তোলা, নাহিদ রানার সমান বয়সী এই ছেলেটা অস্ট্রেলিয়ার এই কন্ডিশনে হয়ে উঠতে পারে আমাদের বাজির ঘোড়া। সেই ছেলেটা মুশফিক হাসান। আমি বলবো একটু হতাশ না হয়ে আপনারা মুশফিক হাসানের দিকে তাকান। আসেন আমরা সবাই মিলে মুশফিক হাসানের ওপরে একটু বাজি ধরি। কেন বাজি ধরবো সেই জিনিসটা আজকে একটু বলি, যে কেন মুশফিক হাসান হয়ে উঠতে পারে আমাদের এই টুর্নামেন্টের এই সিরিজের সেরা আকর্ষণ। মুশফিক কিন্তু নাহিদ রানার 1 বছর আগে, হাসান মাহমুদের 1 বছর আগে টেস্ট দলে ডাক পাচ্ছিল। ওই শাহাদাত হোসেন দীপু যেবার ডাক পেল 2023 সালে, সাকিব অনুপস্থিত ছিল, ওই সিরিজে ও প্রথম ডাক পাচ্ছিল। কিন্তু ওই সিরিজ শুরু হওয়ার আগেই ও একটু ডিসকমফোর্ট ফিল করায় ইঞ্জুরি জনিত কারণে ওর অভিষেক হয় নাই। এরপরে নাহিদ রানা এবং হাসানের যে সিরিজে অভিষেক হলো সিলেটে, ওই ইয়ের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, ওখানেও মুশফিক সঙ্গে ছিল। ইনফ্যাক্ট সিলেটে যে টেস্টটায় নাহিদ রানার অভিষেক হলো, ওই টেস্টটায় নাহিদ রানার না, মুশফিকের অভিষেক হওয়ার কথা ছিল। মুশফিক রেডি ছিল, একদম ম্যাচ খেলবে। আগের দিন সে আবার ডিসকমফোর্ট ফিল করা শুরু করলো। এটা 2024 সালের ঘটনা, মানে প্রথম কলের পরে 1 বছর পরে দ্বিতীয় কল পেল। মোটামুটি সবাই কনফার্ম ছিল যে এই পেস সেনসেশন। তখন গতি দিয়ে আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ঝড় তুলতেছে মুশফিকই। নাহিদ রানা তখনও এত ওয়েল নোন না, শুধু বিপিএল এ কিছু ফাস্ট ডেলিভারি করছে। ফলে মুশফিক আগায় ছিল। এবং নেটে ওই সময় যারা দেখতেছিল, আমার দিব্যি মনে আছে ওই সময় লেখালেখি হচ্ছিল যে নাহিদ আর মুশফিকের মধ্যে গতির একটা প্রতিযোগিতা হচ্ছে। দুজনে যেই নামুক সেই 150 টাচ করার চেষ্টা করবে। এবং প্রতিদিনই নেটে পাশাপাশি দুই নেটে দেখা যেত যে এ একবার 150 মারতেছে, এ একবার 150 মারতেছে, এ ওরে ক্রস করতেছে, ও এরে ক্রস করতেছে। একটা এরকমের ড্রিম ছিল যে এই টেস্টটাই না হলেও পরের টেস্টে হয়তো দুজনে একসাথে খেলে ফেলবে। দুই এন্ড থেকে দুইটা 150 বোলার বাংলাদেশে বল করতেছে। এই দৃশ্য তো এখনো পর্যন্ত আমরা দেখি নাই। এই দৃশ্য দেখার জন্য বেঁচে আছি বলতে পারেন। সেটা হলো না। ওই দিন সন্ধ্যাবেলায় সে ক্যাপ্টেনকে গিয়ে বলল যে ক্যাপ্টেন, আমি কমফোর্ট ফিল করতেছি না। সে প্রথম টেস্ট থেকে নিজেকে সরায় নিল, পরে আলটিমেটলি দ্বিতীয় টেস্ট থেকেও সরায় নিতে হলো। প্রথম টেস্টে তার বদলে অভিষেক হয়ে গেল নাহিদ রানার, সারা পৃথিবী নতুন এক জিনিস চিনল। দ্বিতীয় টেস্টে তার বদলে অভিষেক হলো এই হাসান মাহমুদের। হাসান মাহমুদ খেললো দ্বিতীয় টেস্টটা। সে কিন্তু দৃশ্যপট থেকে ইন্টারন্যাশনালের লোকজন জানলই না। আমরা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট দিয়ে ক্রিকেট জানি, তারা জানলামই না যে মুশফিক নামে এরকম একটা অ্যাসেট ওই কাছে এসেও সরে গেল যে নাহিদ রানার কম্পিটিটর। 6 ফুট 1 ইঞ্চি লম্বা, দুর্দান্ত জোরে বল করে, একেবারে লিকলিকে শরীর, এবং যেভাবে ডেকে হিট করে এটা অবিশ্বাস্য। ফলে ও একটা সেন্সেশন সেই 2023 সাল থেকে। এবং আয়রনিটা দেখেন, আজকে সে নাহিদ রানার ইনজুরিতে আবার দলে ডাক পেল, কিন্তু ওকে এই 2023 থেকে ভোগাচ্ছে ইনজুরিটাই। ও কিন্তু ওই যে যেটা বললাম, ও এদের সবার আগে পেস দিয়ে গ্রাউন্ড ব্রেক করছে, আমাদের সবার কানে ওর নাম পৌঁছাইছে যে ও 147 148 রেগুলার বল করতে পারে। কিন্তু ওই প্রিমিয়ার লিগটি কম খেলে, বিপিএল এ কম নাম শোনা যায়, ফলে আমরা কম চিনি। রিয়েলিটি হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সে রীতিমতো ত্রাস।
17টা ফার্স্ট ক্লাস ম্যাচে তার 57 উইকেট। এটা কিছুদিন আগে পরিসংখ্যানটা ছিল 15 ম্যাচে 55। লাস্ট দুটো ম্যাচে অত বেশি উইকেট পায় নাই বলে একটু কমে গেছে। অ্যাভারেজটা তার একসময় 20-এর কাছাকাছি ছিল, এখন একটু বাড়ছে, 20-এর উপরে চলে গেছে। তারপরও বাংলাদেশি একটা ফাস্ট বোলার বাংলাদেশে এই কন্ডিশনে খেলে, সে নিচে অ্যাভারেজ। আনবিলিভেবল ব্যাপার, আনবিলিভেবল। ও এতদিন টেস্ট খেলে না কেন, এটাই কোশ্চেন হওয়া উচিত। ওই যে ইঞ্জুরি, ওই সেই 2023 থেকে ডিসকমফোর্ট, এর মধ্যে আবার ডিপিএল খেলতে আসে, এসে আবার ইঞ্জুরিতে পড়ে, টানা খেলতেই পারে না, একদমই টানা খেলতে পারে না। 2024 থেকে এই 26 পর্যন্ত কোনো একটা সিজন কমপ্লিট করতে পারে নাই। হয় সিজনের অর্ধেকটা কাটাইছে রিহ্যাবে, তারপরে এসে জয়েন করছে হাফ পেস নিয়ে, তেমন কোনো ইফেক্ট করতে পারে নাই। না হলে সিজনটা শুরু হতে না হতে সে আবার ইঞ্জুরিতে পড়ছে। ওর ইঞ্জুরি ম্যানেজমেন্টে বিশাল প্রবলেম হচ্ছিল 2025 পর্যন্ত। লাকিলি 2025 থেকে সে ডেভেলপ করা শুরু করছে, নতুন করে আর ইঞ্জুরিতে পড়তেছে না এবং সে নিজেরে সামলায় চলতে পারতেছে। যদিও আপনারা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু মুশফিক তার সংগ্রামী যে পেস বোলিং, যে গতি, ওটা অ্যাচিভ করে ফেলছে, আবার 2023-24 জায়গাটায় চলে গেছে। ওকে, ও সেই সংগ্রাম করতেই হবে, সংগ্রাম করে সাফল্য পেতেই হবে, কারণ ওর নিয়তিতেই এটা আছে। লালমনিরহাটের মুশফিক সত্যি সত্যি না খেতে পাওয়া পরিবারের ছেলে, সত্যি সত্যি না খেতে পাওয়া পরিবারের ছেলে, এবং আমি ওকে স্যালুট করি। আমার সঙ্গে আর কোনোদিন কথা হয় নাই যে ওর ওই অতীত অত্যন্ত গর্বের সঙ্গে বলে। আমাদের এই জেনারেশনের ক্রিকেটাররা সবাই এটা, কেউ অতীত লুকানোর চেষ্টা করে না। তারা দারিদ্র থেকে উঠে আসছে, কষ্ট করছে, ওই দারিদ্রকে তারা গর্বের সঙ্গে স্বীকার করে এবং বরং ওই দারিদ্রকে বদলায় দিতে চায়। এটা নাহিদ রানার ভেতরে আছে, শরীফুলের মধ্যে আছে, ওর মধ্যে আছে। এটা সবাই উত্তরবঙ্গের প্রাউড সন্তান। ও ওর নানির কাছে মানুষ হয়েছে, ওর বাবা মা দুজনই ঢাকায় গার্মেন্টে চাকরি করতেন। সেই জন্য ওর সঙ্গে ওর বাবা মার খুব একটা দেখাও হতো না, নানির কাছে থাকতো। নানি বুঝতেন না ক্রিকেট কি জিনিস। ওই এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে লালমনিরহাট সদরে খেলতে গিয়ে চোখে পড়ে গেল। তারপরে ওখানকার এক লোকাল কোচ নাম্বার রাখলেন, আরে বাপরে বাপ, তুমি টেপ টেনিসে এত জোরে বল করো। পরে সে বিভিন্ন পর্যায়ে ট্রায়াল দেওয়ার সুযোগ পেল, এবং আমাদের শান্ত ভাই হাসিবুল হোসেন শান্ত, বাংলাদেশের সাবেক টেস্ট ক্রিকেটার এবং তখন বয়সভিত্তিক দলের নির্বাচক, শান্ত ভাই মূলত ওকে প্রথম পছন্দ করলেন যে এ তো দুর্দান্ত জিনিস, এবং দুর্দান্ত জিনিস হয়ে উঠলো। এরপরে তার ওই স্ট্রাগলটা অন্য রূপে ফিরে আসলো। সে, আমি একটা ইন্টারভিউ পড়তেছিলাম, আমাদের রবি ইন্টারভিউটা করছে, যে সে আন্ডার 19-এ যখন রেগুলার হলো, প্রথম কিছু টাকা আসলো তার হাতে, সে প্রথম কি কাজ করছে জানেন? সে তার বাবা মারে ঢাকার ওই গার্মেন্টসের চাকরি থেকে ফিরায় নিয়ে গেছে, লালমনিরহাট নিজের বাড়িতে নিয়ে গেছে। আগে বাড়ি করা, আগে গাড়ি করা, আগে জায়গা করা না, আগে বাবা মার কষ্টটা বন্ধ করতে হবে, নানির কষ্টটা বন্ধ করতে হবে, মামাদের কষ্টটা বন্ধ করতে হবে। আমি জানি না এখন কি অবস্থা, এখন নিশ্চয়ই আরেকটু তাদের ভালো রাখতে পারছে। এবং ওই সময় ও বলতেছিল যে আমার দায়িত্ব শুধু আমার ফ্যামিলি আত্মীয় স্বজনরে সচ্ছল করা না, আমার দায়িত্ব আমার মতো কষ্টে যারা বড় হয়েছে ওখানে প্রত্যেককে যাতে সাপোর্ট করতে পারি। তো এই স্ট্রাগল করে যে মানুষ এই জায়গাটা ভাবতে পারে যে এই সাফল্যটা পেতে পারে, তার স্ট্রাগল সফল হবেই। ফলে ওটা আমি নিশ্চিত ছিলাম যে মুশফিক আবার আগের গতিটা ফিরে পাবে, এই ইনজুরি তাকে পুরোপুরি শেষ করে দিতে পারবে না। সেই জিনিসটা হয়েছে। তবে হ্যাঁ, আমরা যারা টিভিতে খেলা দেখি আমরা বুঝতে পারবো না, আমরা বলবো যে এটা কেমন কথা দাদা, আপনি কি বলতেছেন, মুশফিক কোথায় গতি ফিরে পাইছে? তারে তো 35-37 বল করতে দেখতেছি, 135 কিলোমিটার 37 কিলোমিটার, সে তো 140 পার করতে পারতেছেন আজকাল। আমি বলি, আমি যদি ভুল না জেনে থাকি, যারা নিয়মিত নেটে বোলিং দেখতেছেন, আমার যে জুনিয়র জার্নালিস্টরা আছে, ক্রিকেটাররা যারা আছে, তারা যদি সবাই মিলে মিথ্যে কথা না বলে জোট করে যে দাদা ফোন দিলেই মিথ্যে বলতে হবে, সেটা যদি না হয়, সে অস্ট্রেলিয়ার সুযোগ পেলে 145 অনায়াসে ক্রস করতে থাকবে। দু একবার আপনি তার 150ও দেখতে পাবেন। নাহিদ রানার পরে সম্ভবত সেকেন্ড কোনো বোলার হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 150 ছুঁয়ে ফেলবে, যদি সবকিছু ঠিক থাকে। এখন যদি সবকিছু ঠিক থাকার প্রথম শর্ত হচ্ছে মুশফিককে ওয়েল ফিট থাকা। মুশফিক গত 1 বছর ধরে দুর্দান্ত ফিট আছে। ওই যে 137-38 আপনারা দেখেন, এই যে বিপিএল এ বা ডিপিএল এ ওই টিভি ক্যামেরায় দেখেন, এটা বিশ্বাস করেন না, এটা সে ইচ্ছা করে নিজের লিমিটেড রাখছে যাতে নতুন করে ইনজুরি তার ন্যাশনাল স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। এটা সে ইচ্ছা করে এখন কম গতিতে বল করে ম্যাচে, কিন্তু সে নেটে এবং প্র্যাকটিসে সে তার বেস্টটা যখনই দেয়, বোঝা যায় যে সে 150-র কাছে যখন তখন অ্যাচিভ করার যোগ্যতায় চলে আসছে আবার। এখন মুশকিলটা হচ্ছে আরেকটা, সব ঠিক থাকে, হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের মাথা। এই জিনিসটার সঙ্গে তো আসলে পেরে ওঠা খুব কঠিন। আমাদের ম্যানেজমেন্ট অর্থোডক্স স্টাইলে চিন্তা করবে বলে আমি আশঙ্কা করতেছি। তারা হয়তো মুশফিককে প্রথম টেস্টে অন্তত অস্ট্রেলিয়ার বিপক্ষে নামাতে চাইবে না।
এটা আমি ওই যে হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক ওনার প্রেস কনফারেন্স দেখে একটু অনুমান করলাম যে এটা আসলে দেশে বসেই ওনারা ডিসিশন অনেকটা মেক করে ফেলছেন। কারণ উনি প্রেস কনফারেন্সে বলতেছিলেন যে মুশফিক তো যাচ্ছে, ওখানে এমনিতেই বেশ কয়েকজন পেসার আছে, ওর তো হয়তো সুযোগ হবে না। ওই রবিউল প্রসঙ্গে বলতেছিলেন যে তাহলে রবিউল এ দলে খেলুক, ম্যাচ তো খেলতে পারবে। ভাই এটা মানে খুবই অর্থোডক্স চিন্তা। আমি সুমন ভাইয়ের মুখ থেকে এটা আশা করি নাই। আমাদের আসলে লিডারশিপে যখন যারা থাকে তারা খুব অর্থোডক্স থাকে, কিন্তু অস্ট্রেলিয়া জায়গাটা অর্থোডক্সদের জন্য না। অস্ট্রেলিয়ার জায়গাটা আপনি একটু আনঅর্থোডক্স ভাবে চিন্তা করতে হবে। ওই জায়গাটা আপনি খেলতে যাচ্ছেন, আপনি যদি ব্যাটসম্যানদের আরামসে ফ্রন্ট ফুটে খেলার সুযোগ করে দেন প্রতিপক্ষ ব্যাটসম্যানকে, তাহলে আপনি খেলতে যাচ্ছেন কেন? ওরা আরামসে প্রথম ইনিংসে 570 রান করে ডিক্লেয়ার করবে, আপনি জবাবে 210 অল আউট সংগ্রামী একটা 210-এর ইনিংস। এই জন্য যাচ্ছি আমরা, নাকি ওদের একটু ব্যাকফুটে পাঠায় ওদের একটু স্ট্রাগল করাইতে চাই? আমার দলে এই মুহূর্তে ব্যাকফুটে যে পাঠানোর মতো বোলার কে কে আছে বলেন তো? হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগে হলে হয়তো বলতাম তাসকিন এবাদত দুজনই ব্যাটসম্যানকে ব্যাকফুটে খেলাইতে পারে, তার ওই যোগ্যতা আছে। এখন আর সেটা নাই। তাসকিন এবং এবাদত দুজনই রেয়ার কেসে 140 পার করে এখন, বা 140 স্পর্শ করে। এরা এখন 35 থেকে 37-এই আটকে যায়। 35-37-এ আপনি যদি ভয়ানক স্কিট করাইতে না পারেন, তাহলে এই আশা করে লাভ নেই যে ব্যাটসম্যান ব্যাকফুটে যাবে। 35-37-এ এরা দুইজনই ডিসিপ্লিনড বোলার, এবং খালেদকে আমি ঠিক এদের মতো স্ট্যান্ডার্ডে রাখবো না। এখন তাহলে কি দাঁড়ালো দেখেন আমাদের বোলিং প্যাটার্নটা। আমাদের একমাত্র টেস্টের জন্য খুবই বৈচিত্র্যময় বোলার হচ্ছে হাসান। বাকি যে 3টা অপশন, এই 3টা অপশনের যে কোনো দুইজনকে আপনি তো প্রথমে নামাতে চান, তার মানে মুশফিককে যদি না নামান, এবাদত, খালেদ এবং তাসকিন 3জন একই রকম ডিসিপ্লিন বোলার। আমি তাদের যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু এই 2026 সালে এসে তাদের যে অবস্থা দাঁড়াইছে, তারা ডিসিপ্লিন বোলার, তারা আপনাকে কিছুটা উপকার করে দিবে হয়তো নতুন বলে, কিন্তু তারা ব্যাটসম্যানকে ব্যাকফুটে পাঠাইতে পারবে না। আপনার যদি টেস্টে প্রতিপক্ষের 20টা উইকেট নিতে হয়, তাহলে আপনার উইকেট টেকিং বোলার লাগবে, ব্যাটসম্যানকে পেছন পায়ে পাঠাইতে হবে, বিশেষত অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে, যেখানে আপনাকে কন্ডিশন ফেভার করবে। আপনি 140-এ বল করা মানেই ওখানে ব্যাটসম্যান একটু বিপাকে থাকবে। আর তারপরে যদি 145 ছুঁইতে পারেন, ব্যাটসম্যানকে নিশ্চিত থাকতে হবে যে প্রতি ওভারে একটা দুইটা বল আসবে যেটা আমার ব্যাকফুটে খেলতে হবে, কমিটেডলি ফ্রন্ট ফুটে আর খেলতে পারবে না। আপনি যদি ওই কমিটমেন্টটা ভেঙে দিতে পারেন যে ওদের একটা বোলার আছে, সে আসলে কিন্তু আমার ব্যাকফুটে যাইতে হবে, তার মানেই তো ওদের রান করার গতিটা একটু কমে যাবে। সে যদি সবসময় ফ্রন্ট ফুটে নিশ্চিত থাকে যে আমি ফ্রন্ট ফুটে থাকলেই হয়েছে, ওরা কেউ আমার ব্যাক ফুটে খেলাইতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বোলিং সাজাবেন? সোজা কথা, আপনাকে মুশফিককে খেলাইতে হবে। মুশফিক খেলবে। মুশফিক যদি ওভারে একটাও 145 ক্রস করে, তার মানে হচ্ছে আপনি ম্যাচে একটু আগায় গেলেন। সে বেধড়ক পিটুনি খাক, রান দিক, উইকেট দিক না পাক, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনার টেস্ট জিততে গেলে, টেস্টে প্রতিপক্ষের 20টা উইকেট নিতে গেলে আপনার যেমন স্পিন ডিপার্টমেন্টে লেগ স্পিনার সহ একটু ওই অ্যাটাকিং বোলার লাগবে যে আপনাকে উইকেট তুলে এনে দিবে, সেই একই রকম তার চেয়েও বেশি আপনার লাগবে হচ্ছে পেস ডিপার্টমেন্টে একটা দুইটা বোলার যারা হচ্ছে প্রতিপক্ষকে ওই বাধ্য করবে পেছন পায়ে খেলতে, বাধ্য করবে দ্বিধান্বিত হতে, যে আমি শুধু কমিটেড থাকতে পারবো না, তখন অন্যরা উইকেট পাবে। এখন মুশফিকের ক্ষেত্রে আরেকটা ভয়াবহ সুবিধা কি, দুর্দান্ত ব্যাপার, ও হচ্ছে হিট দ্য ডেক বোলারের একটা পারফেক্ট এক্সাম্পল। ও যখন বলটারে ওই উইকেটে ফালায়, ওর যেটা গুড লেন্থ ওখানে ফালায়, ফালানোর পর ওর হাইটটা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি, রানার চেয়ে 4 ইঞ্চি কম। অফিসিয়ালি কাগজ কলমে আমি কখনো সামনাসামনি দুজনকে দেখিনি, ফলে এক্সাক্ট ব্যবধানটা এটা সত্যি কিনা আমি জানি না, কিন্তু এই যে 4 ইঞ্চি কম, এইটাকে মুশফিক আবার কাজে লাগায়। সেটা হচ্ছে মুশফিককে একটু নিচ থেকে যেহেতু ডেলিভারিটা দেয়, ও রানা ওই ঝুঁকে এসে যেটা করে, ওই কাজটা মুশফিক হাই আর্মেই করতে পারে। বলটাকে হালকা একটু স্কিড করানো, আপনি যখন খুব জোরে ডেকে হিট করে হালকা একটু বলটাকে স্কিড করে যেতে দেন, তখন ব্যাটসম্যানের অনুভূতিটা হয়ে যায় এর কয়েক গুণ। মানে ও 145-এ বল করা কিন্তু তাসকিনের 156-এ বল করার চেয়ে বেশি হবে। এইটা তাসকিন 156-এ বল করে নাই, কিন্তু রিয়েলিটি অনেক বোলার আছে তারা 156-এ বল করলেও ব্যাটসম্যান অত বেশি অনুভব করে না, কেঁপে যায়। আমি ব্যাটসম্যান দু একজনের সঙ্গে কথা বলছি যে মুশফিকের বল খেলার প্রধান সমস্যা হচ্ছে মানে ধাক্কাটা লাগে সারা শরীরে এসে, মনে হয় পেসটা ফিল করতেছে। বিশেষ করে ডিফেন্স করা খুব কঠিন, ডিফেন্স করলে ব্যাটসম্যান কেঁপে ভিতরে ব্যাট ধাক্কা লেগে ভিতরে চলে যায়, মানে ওর বল পড়ে আরও বেশি গতিশীল হয়ে যায়।
এরকম একটা বোলার আপনি অস্ট্রেলিয়াতে মিস করবেন এটা আমি আশা করি না। আই হোপ আমাদের ম্যানেজমেন্ট এই জিনিসটা ঠিকমতো উপলব্ধি করবে, তারা ওই নিরাপদ গেম খেলতেই যায় আরও লেজে গোবরে করবে না। 23 বছর পরে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি, আমরা যেন ওখানে নাহিদ রানাকে নিয়ে ওরা পুরোপুরি প্রস্তুত ছিল, নাহিদ রানা যাচ্ছে না, ওরা রিল্যাক্স হয়ে যাবে, চান্সটা নেন আরেকটা নাহিদ রানারে মাঠে ছেড়ে দেন, ওদের ব্যাকফুটে খেলান, খেলায় বুঝান যে নাহিদ রানা আমাদের ওয়ান অ্যান্ড অনলি সম্বল না, আমাদের এই ঝুলিতে এরকম দু চারটা সবসময় থাকে, এরকম একটা ভাব নিয়ে আসেন না ভাই দুটো খেলায়, তাহলেই তো অনেক কিছু হয়। তাহলে এই ছেলেটা সত্যি সত্যি ডার্ক হর্স হয়ে উঠবে। ছেলেটার জন্য অনেক প্রার্থনা থাকলো, বাংলাদেশ দলও যেন ভালো রেজাল্ট নিয়ে ফিরতে পারে।